হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে ফ্রেঞ্জি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি অ্যাকিলার প্যারাডক্সের 3, 4, 5 পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। আজ এক্সপ্লেন করব এর 6, 7 এবং শেষ 8 নাম্বার এপিসোড নিয়ে। তাহলে আর দেরি না করে দেখা যাক ওয়েব সিরিজটির কাহিনীটি। এপিসোড 8 শুরু হয় তাংকে লেখা রবিনের একটি চিঠি দিয়ে। সে তাংয়ের কাছে ক্ষমা চায় তাকে এইভাবে ফাঁকি দিয়ে রেখে চলে যাওয়ার জন্য। সে তাংকে বলে, রবিনকে ছাড়া সে ভালোই থাকবে, নিজের ক্ষমতাকে কাজে লাগাও, তোমার নিজের মনের কথাগুলো শুনলে সব ঠিক হয়ে যাবে। তাং অবশেষে নিজের মনের কথা শোনে এবং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় রবিনকে সাহায্য করার জন্য। এদিকে নানগাম হসপিটালে এসে তার বাবার মৃতদেহ দেখেন। সংচনি তার বাবাকে মেরেছে। সেখানে তার সহকর্মী ডিটেকটিভ কিম বলেন তার মা ঠিক আছেন। তারা তার বাবার ফিউনারেল করার জন্য তৈরি হচ্ছে। সে এখন বাসায় গিয়ে বিশ্রাম নিতে পারে। কিন্তু নানগাম এখন সংচনকে ধরার জন্য আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। এরপর তিনি তাড়াতাড়ি হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে ওঠেন, যেখানে রবিন আগে থেকেই অপেক্ষা করছিল। অন্য পুলিশ অফিসাররা বুঝতে পারে নানগাম প্রতিশোধ নেওয়ার জন্য সংচনের কাছে যাচ্ছেন, কিন্তু তারা কিছু করার আগেই নানগাম চলে যান। রবিন প্রস্তাব দেয় সে সংচনকে মারতে তাকে সাহায্য করবে, কিন্তু তাংকে ছেড়ে দিতে হবে, কারণ সে সবার থেকে আলাদা। নানগাম বিরক্ত হয়ে বলেন, চুপ করো, সংচনকে মারার পর তোমাদের দুজনকেই মারব। রবিন বলে তার নিজের কি হবে তাতে তার কিছুই যায় আসে না, কিন্তু নানগাম যেন তাংকে ছেড়ে দেয়, কারণ তাং যাদেরকে মেরেছে তারা সবাই মৃত্যুর যোগ্য ছিল। এটা প্রমাণ করতে সে নানগামকে প্রসিকিউটর জি এর সেই ভিডিওটি দেখায়, যেখানে জি একটি ভয়ঙ্কর অপরাধ করেছিল। নানগাম তাকে মারতে মারতে বলেন, বিচার করার তুমি কে? তোমার কোনো অধিকার নেই কে মরবে সেটা ঠিক করার। তখন রবিন পাল্টা উত্তর দেয়, যদি এতই আইন মানো তাহলে নিজের ব্যক্তিগত প্রতিশোধ নিতে সংচনকে মারতে যাচ্ছ কেন? নানগাম কিছুই বলতে পারে না। তখন রবিন বলে সে সব কিছু প্ল্যান করে রেখেছে, এই কেস শেষ হওয়ার পর সে তার সমস্ত শাস্তি গ্রহণ করবে। এদিকে তাং রবিনকে সাহায্য করতে বন্দর থেকে পালিয়ে যায় এবং আগের ভাড়া করা গাড়িটি নিয়ে রবিনের লোকেশন ট্র্যাক করতে থাকে। এরপর সংচনকে দেখা যায় যে ওসানের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে ইলেকট্রিক পাওয়ার অন করছে। রবিন সেই পরিত্যক্ত ফ্যাক্টরিতে পৌঁছে যায় এবং দেখে যে সংচন ইতিমধ্যেই সেখানে বসে আছে। সে সংচনকে বলে তোমার এখানেই থামা উচিত, কিন্তু সংচন জবাব দেয়, আগে তোকে মারবো, তারপর লিতাংকে খুঁজে বের করে মারবো। কি প্ল্যান করেছিস বল? দেখে তো মনে হচ্ছে এখানে একা আসিসনি। ঠিক তখনই নানগাম আড়াল থেকে বের হন। সংচন তাকে এখানে আশা করেনি। সংচন বলে, কি বাবার হত্যার প্রতিশোধ নিতে এসেছ? আমি তো তোমার বাবাকে এত বছরের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছি। নানগাম তার দিকে পিস্তল তাক করেন। তখন সংচন ব্যঙ্গ করে বলে, গুলি চালাতে পারবে না, কারণ তোমার চোখে খুনির দৃষ্টি নেই। ঠিক সেই মুহূর্তে তাং সেখানে এসে পৌঁছায়, যা দেখে সংচন খুবই খুশি হয় এবং বলে, এসে গেছো, এবার খেলা জমবে। রবিন তাংকে বলে, কেন এখানে এসেছ? তাং উত্তর দেয়, তাকেই সবকিছু শেষ করতে হবে। সংচন বলে, ঠিক আছে, তোমার খেলা আজই শেষ করে দিচ্ছি। এই বলে সে তাংয়ের দিকে গুলি চালায়, কিন্তু তাং একেবারে অলৌকিক গতিতে গুলি এড়িয়ে যায়। লাইট অন অফের আলো আধারের মধ্যে তাদের মধ্যে এক ত্রিমুখী বন্দুক যুদ্ধ চলে। এক পর্যায়ে তাং দৌড়ে এসে সংচনকে ছুরি দিয়ে আঘাত করে। এবার তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ মারামারি চলে। এই ধস্তাধস্তিতে রবিন এসে যোগ দেয়। সে তাং এবং সংচনের মাঝে ঝাঁপিয়ে পড়ে সংচনের পিস্তলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় নানগাম সংচনের দিকে গুলি চালান। গুলি সংচনকে ঠিকঠাক মতো আঘাত করে, কিন্তু ঠিক তখনই সংচনের পিস্তলের গুলিতে রবিন গুলিবিদ্ধ হয়। তাং তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তাং কাঁদতে কাঁদতে সংচনকে জিজ্ঞেস করে, কেন এমন করলে? আমরা যে যার মতো আলাদাভাবে থাকতে পারতাম। সংচন উত্তর দেয়, এই দুনিয়ায় আমাদের মতো ন্যায় বিচারকারী মানুষের দরকার। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সংচন যখন তাংয়ের আগের খুনের ঘটনাগুলো দেখছিল, তখন সে ভাবত তাংয়ের মধ্যে এমন কি পাওয়ার আছে যা দিয়ে সে সঠিক অপরাধীদের শনাক্ত করতে পারে। তাং কি তার থেকে আলাদা? অন্যদিকে নানগাম সংচনকে চুপ থাকতে বলে। সে সংচনের মুখ থেকে আর কোনো ফালতু গল্প শুনতে চায় না। ছোটবেলা থেকে সে সংচনকে ঘৃণা করে আসছে। যখন থেকে সে জানতে পারে তার বাবাকে কোমায় পাঠানোর জন্য সংচনই দায়ী ছিল, তাই আজই তার খেল খতম করতে চায় সে। কিন্তু সংচন বলে যে নানগামের মায়ের সাথে আগের ক্যাপ্টেন পার্ক গোয়ানসুর পরকীয়ার সম্পর্ক ছিল। সংচন নানগামকে আরও বলে সে যদি এখন তাকে মেরে ফেলে তাহলে আর কোনোদিনও জানতে পারবে না তার বাবার সাথে আসলে তখন কি হয়েছিল, যাকে আজ খুন করার আগে সে অনেক বছর আগে প্যারালাইজড করেছিল। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায়
তরুণ সংচন জঙ্গলে তল্লাশি চালানো একদল পুলিশ কর্মকর্তাকে এনার্জি ড্রিঙ্ক দিচ্ছে। তখন সংচন সবার প্রশংসা পেলেও নানগামের বাবা গোয়েন্দা জ্যাং গ্যাপসু তাকে বকাচকা করেন, কারণ সংচন অন্য বিভাগের সদস্য ছিল। তিনি চাইতেন না সংচন ভায়োলেন্ট ক্রাইম বিভাগে কাজ করুক। তারপরও সংচন প্রচুর পরিশ্রম করত একজন ভালো ডিটেকটিভ হওয়ার জন্য এবং বিভিন্নভাবে গ্যাপসুর মন জয় করার চেষ্টা করত, কিন্তু সে ব্যর্থ হয়, যেন গ্যাপসু তাকে দু চোখে দেখতে পারতেন না। একদিন ক্যাফেটেরিয়ায় কাজ করা এক চাইনিজ মহিলা চীনে তার বাড়ি ফিরে যাওয়ার সময় গ্যাপসু সংচনের হাত দিয়ে সেই মহিলাকে একটি প্যাকেট দেন, যা তাকে চীনে একজনের কাছে পৌঁছে দিতে বলা হয়। পরে জানা যায় সেই প্যাকেটে ভেষজ ওষুধের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ছিল এবং চীনের পুলিশ এই ঘটনায় সে মহিলাকে অ্যারেস্ট করে। গ্যাপসু গত 5 বছর ধরে পুলিশের বাজেয়াপ্ত মাদক পাচারের কাজে জড়িত ছিল। তখন নানগামের মনে পড়ে ছোটবেলায় একবার তার বাবা তাকে বকাঝকা করেছিলেন তার ড্রয়ার খোলার জন্য। আসলে ওই ড্রয়ারে মাদকের একটা পুতলি ছিল। ধরা পড়ার পর ওই মহিলা লজ্জায় আত্মহত্যা করেন, কিন্তু নানগামের বাবার তাতে একটুও অনুতাপ ছিল না। সংচন এরপর গ্যাপসুর মুখোমুখি হয় এবং বলে, আপনি তো আমাকে এই হার্বালের ওষুধের বক্স দিয়েছিলেন মিসেস হংকে দেওয়ার জন্য। ওইটাই সেই বক্স যা আমি খবরে দেখেছি। গ্যাপসু এই অভিযোগ সরাসরি অস্বীকার করেন এবং সংচনকে মারতে থাকেন। তিনি তাকে অপমান করে বলেন, তুই তো খুনির ছেলে, তোকে রাস্তা থেকে তুলে এনে পুলিশের চাকরি দিয়েছি, আর তুই এই প্রতিদান দিচ্ছিস। এই কারণে তিনি বারবার সংচনের পদোন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তাকে ভায়োলেন্ট ক্রাইম ইউনিটে কাজ করতে দেননি। গ্যাপসু যখন আবার সংচনকে মারতে যান, তখন সংচন পাল্টা প্রতিরোধ করে। সে তার লাথি কেড়ে নিয়ে নানগামের বাবার মাথায় একের পর এক 7 বার আঘাত করে, যার ফলে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন এবং কোমায় চলে যান। বর্তমানে সে নানগামকে বলে, আমি কি ভুল ছিলাম? তো কেন তুমি আমার উপর প্রতিশোধ নেবে? এছাড়া সে হাসতে হাসতে নানগামের বাবা মায়ের সম্পর্কে খারাপ কথা বলে, যার ফলে নানগাম আর স্থির হয়ে থাকতে পারেন না। তখন তাংয়ের ঘাড়ে কাটা দেয়। তাং এগিয়ে এসে প্রস্তাব দেয় সে সংচনকে মেরে ফেলবে, কারণ নানগাম এর আগে কখনো খুন করেননি। কিন্তু নানগামের প্রতিশোধের স্পৃহা এতই প্রবল ছিল যে তিনি নিজেই কাজটা শেষ করতে চান। তাদের এই পিস্তল কাড়াকাড়ির সুযোগে সংচন তার পেটে বিদ্ধ ছুরিটা বের করে তাংয়ের উপর আক্রমণ করতে যায়, কিন্তু নানগাম তাকে গুলি করে মেরে ফেলেন। এরপরের সিনে দেখা যায় নানগাম র্যাক্সকে মৃত্যুদণ্ড থেকে বাঁচান এবং সাথে করে নিয়ে আসেন। এরপর তার বাবার ফিউনারেল অনুষ্ঠিত হয়। পুলিশের পক্ষ থেকে তার বাবাকে সম্মান জানানো হয়। তখন নানগাম পিছে ফিরে দেখেন পিছনে বসা তার আগের ক্যাপ্টেন হাসছেন। এইটা দেখে তিনি বুঝতে পারেন সংচনের কথাই সত্য ছিল। এরপর তিনি ইয়ংজের সঙ্গে দেখা করতে হসপিটালে চলে যান। ইয়ংজে ধীরে ধীরে রিকভারি করছে। সে নার্সের প্রেমে পড়েছে এবং তার সাথে ডেটে যেতে চায়। এরপর নানগামকে নিয়ে অফিসিয়াল তদন্ত শুরু হয়ে যায়। তাকে সাসপেন্ড করা হয়েছে কারণ সংচনকে খুন করার দায় সে স্বীকার করে নিয়েছে। তদন্তকারী অফিসার ক্রাইম প্রোফাইলার জুং লি এই কেসের একটি ফাইনাল রিপোর্ট বানিয়েছেন। সেই রিপোর্টে বলা হয় সংচন একজন সিরিয়াল কিলার যে গত 5 বছরে 30 জনকে মেরেছে। তার সহযোগী হিসেবে রবিনের নাম উল্লেখ করা হয়। জুং লি বলেন, রবিনের বাড়িতে সমস্ত খুনের এভিডেন্স তারা পেয়েছে। রবিনকে খুনের পরিকল্পনাকারী হিসেবে বলা হয়, কিন্তু নানগাম জানেন রবিন ইচ্ছে করেই তাকে বাঁচাতে নিজের ঘাড়ে দোষ নিয়েছে। রবিন সমস্ত কেস নিজের মনের মতো করে সাজিয়েছিল। পুলিশ বলছে তারা একটিমাত্র ক্লু পেয়েছে। বুসানের প্রফেসরকে হত্যা করার সময় তাং যে ফল খেয়ে ফেলে রেখে গিয়েছিল তার কামড়ের দাগই একমাত্র ক্লু ছিল তাদের কাছে, আর সেটা মিলে গেছে রবিনের দাঁতের সাথে। কিন্তু আসল কাহিনী হলো রবিন ইচ্ছে করেই তার ডেন্টিস্টকে দিয়ে নিজের সামনের দাঁত বদলে ফেলেছিল তাংয়ের দাঁতের মতো করে। সে এসব করেছে শুধুমাত্র তাংকে বাঁচানোর জন্য, যাতে তারা তাদের মহৎ উদ্দেশ্য চালিয়ে যেতে পারে। সে সত্যিই বিশ্বাস করত সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তাংকে রক্ষা করা উচিত। এদিকে জুংলি টিভিতে সাক্ষাৎকারে বলেন, রবিন সম্ভবত এমন হয়ে উঠেছিল তার বাবা মায়ের মৃত্যুর পর চলতে থাকা মানসিক ট্রমার কারণে। এরপর তিনি নানগামের কাছে তাংয়ের সম্পর্কে জানতে চান। তিনি একটা জিনিস বুঝতে পারছেন না, তাংকে সেই ক্লাবে এবং বুসানে দেখা গেছে, কিন্তু পুলিশরা তার সাথে এসব খুনের কোনো সম্পৃক্ততা খুঁজে পায়নি। তিনি নানগামকে প্রশ্ন করেন, যখন সেই ফ্যাক্টরিতে সংচন এবং রবিন মারা গেল তখন কি লি তাং সেখানে ছিল? এরপর একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন সংচন মারা যাওয়ার পর তাংয়ের কি হয়েছিল। নানগাম তাংকে জিজ্ঞেস করেন সে কেন ফিরে এসেছিল। তাং উত্তর দেয়, আমি যদি না ফিরতাম তাহলে যা শুরু করেছিলাম তা কখনোই শেষ হতো না। এরপর সে নানগামকে অনুরোধ করে তাকে গুলি করতে। সে আর পালিয়ে বেড়াতে চায় না। নানগাম তখন আর কোনো দ্বিধা না করে ট্রিগার টেনে দেন
কিন্তু পিস্তলের গুলি ভর্তি চেম্বার ফাঁকা থাকে। বেঁচে গিয়েছে বুঝতে পেরে তাং হাঁটু ঘেরে বসে পড়ে এবং কাঁদতে থাকে। সে আবারও তার ভাগ্যের জোরে বেঁচে গেল। এবার নানগাম বুঝতে পারেন সে সত্যিই অন্যদের থেকে আলাদা। এরপর নানগাম তাকে যা ইচ্ছা তাই করতে পারো বলে সেখান থেকে চলে যান। ঠিক তখনই তাঙের সেই ভাগ্য আবার কাজ করে। হঠাৎ করে একটি কারেন্টের স্পার্ক থেকে আগুন লেগে যায় পুরো জায়গায়, যা পুরো ফ্যাক্টরি ধ্বংস করে দেয় এবং এখানে তাঙের জড়িত থাকার সব প্রমাণও পুড়ে যায়। তাং রবিনকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। শেষবারের মতো বন্ধুর দিকে তাকিয়ে সেই জায়গাটি ছেড়ে চলে যায়। এরপরের সিনে দেখা যায় তাঙের মা চার্চ থেকে বাড়ি ফিরে এসে দেখেন দরজার সামনে রাস্তার তুষার পরিষ্কার করা হয়েছে। তার স্বামী বলেন তিনি পরিষ্কার করেননি। তখন তার মায়ের মনে পড়ে এই কাজটা তাঙই করত, তাই তিনি বাইরে গিয়ে তাঙের খোঁজ করতে থাকেন। কিন্তু ততক্ষণে তাং অনেক দূরে চলে গেছে। তাং চলে যায় সমুদ্রের ধারে, যেখানে সে আগের মতো ছন্নছাড়া হয়ে ঘুরতে থাকে। এদিকে অফিসার পার্ক জিন তার ফ্যামিলির সাথে সেখানে ছুটি কাটাতে গেছেন। ঘুরতে ঘুরতে তিনি তাংকে দেখে ফেলেন, কিন্তু কিছু বলেন না। এরপর তাং ফিলিপাইনে চলে যায় এবং সেখানে একটি মাছ ধরার নৌকায় কাজ শুরু করে। বাড়ি ফেরার পথে সে পুলিশের হাতে ধরা পড়ে যায় একজন অবৈধ অভিবাসী হিসেবে। থানায় নিয়ে গেলে পুলিশ তাকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। কোরিয়াতে তার অপরাধের কোনো রেকর্ড নেই এবং এটা শুনে সে চমকে যায়। আসল কাহিনী দেখানো হয় ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের পর ক্যাপ্টেন মুন জুন এবং অফিসার জুনলি সেখানে তদন্ত করতে গিয়েছিলেন। ক্যাপ্টেন তাকে বলেন এই কেসটা বেশি বড় করে লাভ নেই, যত তাড়াতাড়ি পারো কেসটাকে ক্লোজ করো। জুংলি তার কথায় সায় দেন, কারণ কোনো কেস গোজামিল দিয়ে সমাধান করতে তিনি এক্সপার্ট। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় জুংলি নানগামকে জিজ্ঞেস করেন এই কেসে লি তাং জড়িত আছে কিনা। তার স্টেটমেন্টের উপর নির্ভর করবে তাং অপরাধী কিনা। আমরা নানগামের উত্তর শুনতে পাই না, তবে এটা নিশ্চিত যে তিনি তাংকে বাঁচিয়ে দিয়েছেন, কারণ প্রসিকিউটর প্রমাণের অভাবে আনুষ্ঠানিকভাবে তাংকে সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দিয়ে কেসটি ক্লোজ করে দিয়েছেন। এরপর তাং নিরাপদে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসে। এরপরের সিনে নানগামকে র্যাক্সের সাথে ঘুরতে দেখা যায়। তিনি একটি দোকানে গিয়ে টিভিতে ব্রেকিং নিউজে দেখতে পান সংবাদ পাঠিকা বলছেন কিম নামের একজন লোক খুন হয়েছে, আর কাকতালীয়ভাবে সেই লোকটিও অপহরণ ও হত্যা মামলার প্রধান সন্দেহভাজনের তালিকায় ছিল। নানগাম বুঝতে পারেন তাং আবারও তার কাজ শুরু করে দিয়েছে। এরপর তাংকে শীতের পোশাক পরে রাস্তায় হেঁটে যেতে দেখা যায়। এই সময় সে হঠাৎ করে একজন পথচারীর সাথে ধাক্কা খায়। তখনই তার ঘাড়ে আবারও সেই পরিচিত কাঁটা দেওয়ার অনুভূতি হয়। সে পিছন ফিরে তাকায়, আর এই দৃশ্যের মাধ্যমে এক কিলার প্যারাডক্স ওয়েব সিরিজটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, সিরিজটির এক্সপ্লেনেশন কেমন লাগলো? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার এই সিনে ফ্রেঞ্জি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।